আচ্ছা জাঙ্কুক, চল এবার, নয়তো অফিসের জন্য লেট হব। কি? জাঙ্কুক অফিস যাবে? তোমার কি মাথাটা পুরাই খারাপ হয়ে গেছে জুন? এত প্ল্যানিং করে ছেলের বিয়ে করালে ওকে অফিস নিয়ে যাওয়ার জন্য। আর আজ তুমি শুনলে না ও কি বললো? জিমির মা লেগেছে, ও পড়ে গিয়েছে। এই জাঙ্কুক তুই যা তো ওখান থেকে মেডিকেটটা নিয়ে আয়। আসছে অফিস নিয়ে যাবে। কি কি বললে মা তুমি? আমার আমার বিয়ে প্ল্যানিং করে দিয়েছো তোমরা? তার মানে তুমিও বাবার সাথে ছিলে? ছিলাম তো। তাতে কি হয়েছে? যা গিয়ে মেডিকেটটা নিয়ে আয়। জাঙ্কুক তো বেচারা ভেবা চাকা হয়ে যায়, সে তো কিছুই বলতে পারে না। সে চুপচাপ গিয়ে মেডিকেটটা নিয়ে এসে জিনের হাতে ধরিয়ে দেয়। এরপর জিন সুন্দর করে জিমিনের পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু অন্যদিকে তখন জিমিন চিন্তায় পড়ে যায়। মা, তুমি আমার পায়ে কেন ব্যান্ডেজ লাগাচ্ছ? আমার তো পায়ে লাগেনি। আমার তো না মানে মা, তোমার বোমা বলছিল যে ওর খিদে পেয়েছে খুব, আর ওর খিদে পেলে ও খুব বেশি বকবক করে, ওকে একটু খাইয়ে দাও তো। এই যে মশাই, আপনি তো দেখছি বড্ড পচা, আমাকে মায়ের সাথে কথা বলতে দিচ্ছেন না। আরে পিচ্চি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি মুখ খুললে মা আমার মুখ সারা জীবনের মতো বন্ধ করে দেবে। ওহো, কোন ঝামেলায় ফেসে গেলাম আমি। হ্যাঁ ঠিকই তো। এই জাঙ্কুক, তুই বারবার জিমির মার কথা কাটছিস কেন রে? আচ্ছা মা, তুমি ওর কথা ছাড়ো তো, ও একটা পাগল। আসো আমি তোমায় খাইয়ে দিচ্ছি। এরপর জিন জিমিনকে খাইয়ে দিতে থাকে আর জিমিনও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিতে থাকে। 2 সপ্তাহ কেটে গেছে, কিন্তু জাঙ্কুক আজ পর্যন্ত জিমিনের কাছে যাওয়ার সাহস পায়নি। সে ভয় পায় জিমিন যদি আবারও তার মাকে বলে দেয় তাহলে তো জাঙ্কুকের অবস্থা খারাপ হয়ে যাবে। একদিন সকালে সবাই ব্রেকফাস্ট করতে বসেছিল, তখন জিমিনের গা বমি বমি ভাব হয়। জিমিন চেয়ার থেকে উঠে সোজা দৌড়ে চলে যায় ওয়াশরুমে, গিয়ে ভমিটিং করতে থাকে। কি হলো জিমিন মা? আরে জিনু, যাও কি দেখো কি হলো। এই কি জিমিন মা, তুমি তুমি এমন বমি করছো কেন? এই জাঙ্কুক জলদি এদিকে আয়। ও নো, ও নো, ও নো। আমি আমি যেটা ভাবছি এটা কি সেটাই? ও গড, প্লিজ বলো না, প্লিজ বলো না। ও গড, আমি 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 এখন কি করব? আমি, মা তো আমার পুরো আলু ভাতে বানিয়ে ফেলবে জানলে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, আসছি মা। এই জাঙ্কুক, জাঙ্কুক তুই তুই জিমিনকে দেখ। আমি দেখি তোর বাবার কাছে যাই, একটা ডাক্তার ডাকতে বলি। আমার তো খুব চিন্তা হচ্ছে, মাটা কেন যেমন বমি করছে কিছুই তো বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি ভালো মতোই বুঝতে পারছি ওর কি হয়েছে। একটু পরে তোমরাও বুঝতে পারবে। তারপরে মা তুমি আমার আলু ভাতে বানাবে। হ্যাঁ। এই শোনো, তুমি তুমি জলদি ডাক্তার ডাকো, আমার খুব চিন্তা হচ্ছে। শান্ত হও জিনু, শান্ত হও। আমি আমি অলরেডি ডাক্তার ডেকে দিয়েছি, তুমি একটু শান্ত হও। আমি আমি কিভাবে শান্ত হব জুন? আমার জিমিন না কষ্ট পাচ্ছে, দেখতে পাচ্ছ না ও হুট করে কেমন বমি করছে। আমার খুব চিন্তা হচ্ছে জুন। কিছুক্ষণ পর ডাক্তার আসে আর এসে জিমিনকে দেখে। ডক্টর, ডক্টর কি হলো? আপনি আপনি কি দেখলেন? জিমিন মা হুট করে এমন বমি করছে, ও ঠিক আছে তো? প্লিজ বলুন কিছু। মিস্টার আর এম, আমি বুঝতে পারছি না কথাটা আপনাকে কিভাবে বলবো। আসলে একটা ভালো খবর আছে, আবার একটা খারাপ খবরও আছে। আপনাদের বৌমা মা হতে চলেছে, কিন্তু এত কম বয়সে প্রেগনেন্সির কারণে আমার মনে হয় না যে ও বেবিটাকে ক্যারি করতে পারবে। কিন্তু যদি আপনারা ভালো মতো খেয়াল রাখেন তাহলে হয়তো হতে পারে যে বেবি হেলদি থাকবে এবং মাও সুস্থ থাকবে। তো আজ থেকে ওনার ভালো মতো খেয়াল রাখবেন। জিমিনকে চেক আপ করার পর ডক্টর চলে যায়। রুমের মধ্যে এখন 4 জন আছে, কিন্তু তাও রুম পুরোপুরি নিস্তব্ধ। কারোর মুখ থেকে একটা তুষারও বেরোচ্ছে না। এমন খবর শোনার পর সবাই তো শকড হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন মনোব্রত চলছে। জিন আর চুপ করে থাকতে পারে না, সেই মনোব্রত ভেঙে রাগে জাঙ্কুককে খুব বকা দিতে শুরু করে। জাঙ্কুক, ডাক্তার ডাক্তার এগুলো কি বললো? জিমিন মানে কি প্রেগন্যান্ট? কিন্তু আমি তো সেদিন রাতে তোকে বারণ করলাম, যতদিন না জিমিন 18 বছর হবে ততদিন তুই ওর কাছে যাবি না। বাবা তুই তুই একটু ওয়েট করতে পারলি না? তোকে তোকে আমি কত করে বারণ করলাম, তুই আমার কথা শুনলি না জাঙ্কুক। আই এম সো সরি মা, আমি আমি সত্যি এটা করতে চাইনি। আমি আমি সেদিন একটু ড্রিঙ্কস করেছিলাম, তাই এমন হয়ে গেছে। ড্রিঙ্কস করেছিলি তাই? হ্যাঁ তুই তুই ড্রিঙ্কস করেছিলি তাই? তোকে কে বলেছিল ড্রিঙ্কস করতে? হ্যাঁ তোকে কে বলেছিল ড্রিঙ্কস করতে? তুই বুঝিস না? তুই তো এত বড় হয়েছিস, তুই বুঝিস না আমি সেদিন তোকে কেন বলেছিলাম? আমার বারবার বলা সত্ত্বেও তুমি তুমি আমায় বকছো কেন মা? আমি তো আগেই বারণ করেছিলাম যে আমি বিয়ে করব না। তোমরাই তো জোর করে আমায় বিয়ে দিলে, তাও আমার পিচ্চি মেয়ের সাথে। আমিও তো একজন মানুষ, আমারও তো কিছু নিডস আছে। জাঙ্কুকে এভাবে কান্না করতে দেখে জিমিন থাকতে পারে না। মা, মা প্লিজ ওনাকে বকো না, উনি সত্যি কথাই বলছেন। ওই দিন ওরা ড্রিঙ্কস করে এসেছিল, তাই ভুল করে ফেলেছেন। প্লিজ মা ওনাকে বকো না।
জিমিন মা, তুমি তুমি কান্না করো না মা। আর জিনু, যা হবার তা হয়ে গেছে, জাঙ্কুকে আর বকো না। ও তো ঠিকই বলেছে, ও তো একটা মানুষ। এখন থেকে জিমিন মার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে 3 মাস হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলায় আরএম আর জাংকুক সোফায় বসেছিল, জিন খাবার বানাচ্ছিল। তখন জিমিন উপর থেকে নিচে এসে জিনকে জিজ্ঞাসা করে, মা, ও মা, কি হলো জিমিন মা, তোমার কিছু লাগবে? না মা, কিছু লাগবে না। আচ্ছা মা, আমি দেখেছি যাদের পেটে বেবি থাকে তাদের পেট কত ফুলে যায়, আমার পেট এখনো ফুলছে না কেন? এই জাঙ্গুক, তুই এভাবে হাসছিস কেন রে? হ্যাঁ, জিম্মা কি এই বিষয়ে তেমন কিছু জানে নাকি? হ্যাঁ, তুই এভাবে হাসছিস শুরু করে। আচ্ছা জিম্মা, আমি তোমায় বলছি শোনো। আসলে বেবি যখন 6 মাস হয়, 6 মাসের পর থেকে পেট ফোলা স্টার্ট করে, বুঝলি? ও আচ্ছা। জিমিন মা, আচ্ছা তুমি বেশি চিন্তা করো না, ঠিক আছে? আমরা তো আছি, আমরা সবসময় তোমার খেয়াল রাখবো। এইসব কথা হচ্ছিল এমন সময় জাঙ্কুকের ফোনে সুগার কল আসে। জাঙ্কুক ওখান থেকে উঠে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করে। কি রে সুগার বাচ্চা সুগা, এতদিন কল টল করিস নি কেন? হ্যাঁ, ভুলে টুলে গেছিস নাকি দোস্তকে? সালা জাঙ্কুকের বাচ্চা জাঙ্কুক, আমি না এই কাজের চাপে তোকে করতে পারি, তুই আমায় ফোন করতে পারিসনি? হ্যাঁ, আমি আঙ্কেলের কাছ থেকে শুনলাম ভাবি নাকি প্রেগনেন্ট। আমি সেই দিন তোকে বলেছিলাম প্রোটেকশন ইউজ করবি, তুই কি করিসনি নাকি? হ্যাঁ, হত ছাড়া সুগা, তোর প্রোটেকশন তুই তোর কাছেই রাখ। শালা কি করতে গেছিলাম আর কি হয়ে গেল? বেশ হয়েছে, তুই যদি ইউজ করিস সেটা কি আমার দোষ? আচ্ছা শোন, আঙ্কেল বললো যে এখন থেকে ভাবির চেক আপ আমি করবো, তাই ভাবিকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? প্রত্যেকবার যখনই চেক আপ হবে আমি তোকে জানিয়ে দেবো, তুই ভাবিকে নিয়ে চলে আসিস। আরে আমার দোস্তের বেবি হবে, আমার দোস্ত বাবা হতে চলেছে, আর আমি কেয়ার করবো না? শোন, ভাবিকে নিয়ে চলে আসিস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি দোস্তকে ফাঁসি এখন খুব মজা নিচ্ছ, তাই না? নাও নাও, আমারও সময় আসবে, তোমার একটা হোক, হলে তখন দেখবি আমি কি করি, শয়তান কোথাকার। আর আমার রে দোস্ত, তোর ভাবি আদর করতে দিলে তবে তো। বেশ হয়েছে, আমার উপর খুব হাসা, তাই না? ঠিক হয়েছে একদম। তো এখানে সুগার প্রফেশনটা বলে দিই। সুগা একজন অনেক বড় ডাক্তার, তাই সে অলওয়েজ বিজি থাকে। এইভাবেই দিনটা কেটে রাত হয়ে যায়। রাত্রেবেলা সবাই যে যা ডিনার করে নিজেদের নিজেদের রুমে চলে যায়। জিমিন শাওয়ার নিয়ে বেরোলে জাঙ্কুক পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। জান, সেই ফার্স্ট নাইটের পর থেকে তোমায় আর টাচ করে নাই আমি, আজ তোমায় একটু আদর করি। হ্যাঁ, আপনি তো দেখছি খুবই লজ্জা। আমার এমন অবস্থা করে দিয়েছেন, আবারও বলছেন লজ্জা করবেন। আপনি জানেন না আমার পেটে বেবি আছে, আপনি এমন করলে ওর তো লাগবে। কিচ্ছু হবে না বেবি, আমাদের বেবি এখন 3 মাস হয়ে গেছে, ও এখন তোমার পেটে পুরোপুরিভাবে স্টেবল। আজ তো তোমায় আর ছাড়ছি না আমি, আজ একটু আদর করবোই। না না না, কাছে আসবে না কিন্তু, ওই দেখতে খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু মাকে বলবো, দূরে না, দূরে থাকুন। মাকে বলতে দিলে তবে তো বলবে বেবি, আজ 3 মাস পর তোমায় টাচ করব, আমার 3 মাসের আদরের বন্যা বইবে আজ তোমার উপর থেকে, জান। ওই রাতে জাঙ্কুক জিমিনকে অনেক আদর করে। আসলে এই 3 মাসের মধ্যে জাঙ্কুক যে জিমিনকে ঠিক এতটা পরিমাণে ভালোবেসে ফেলবে এটা সেও বুঝতে পারেনি। এইভাবেই দিনগুলো কেটে যায়। দেখতে দেখতে জিমিনের পেটে থাকা বেবি এখন 9 মাসের হয়ে গিয়েছে। তাই জাঙ্কুকরা ডিসাইড করেছে যে তার জন্য একটা ওকেশন রাখবে। ওকেশনের দিনকে বাড়িতে অনেক লোক আসে। সুগা তার বউ তেকেও আজ নিয়ে এসেছে। তারা দুজনে উপরে গিয়ে জিমিনের সাথে আলাপ পরিচয় হয়ে নেয়। তারপরে তে জিমিনকে সাজিয়ে দিতে থাকে। অন্যদিকে সুগা নিজে গিয়ে জাঙ্কুকের হাতে হাতে সমস্ত কাজ করে দিতে থাকে। বাহ, আজকে তো আমার ছোট্ট বোনটাকে দেখতে অনেক কিউট লাগছে। ওলে 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 ওলে। আপু কি যে বলো না, শুধু শুধু খালি লজ্জা দিচ্ছ। তে জিমিনকে নিজের ছোট বোনের মতো অনেক আদর করতে থাকে। জিমিন আর তের এখানে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর লগ্ন এসে গেলে নিচ থেকে পণ্ডিতজি জিমিনকে ডেকে পাঠায়।
দিয়ে জিমিনকে ধরে ধরে নিচে নিয়ে আসতে থাকে, কিন্তু জিমিন এত ভারী শাড়ির মধ্যে নিজেকে সামলাতে পারে না। জিমিন নিজের শাড়ির মধ্যে নিজেই পা দিয়ে দেয়, যে কারণে সে সিঁড়ির মধ্যে পড়ে যায়। সিঁড়ির মধ্যে পড়ে সে সিঁড়ি থেকে গড়াতে গড়াতে নিচে এসে পড়ে। তার মাথা থেকে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। এই ধাক্কার কারণে জিমিনের পেটেও অনেক আঘাত লাগে। জিমিনের লোয়ার পার্ট থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। জিন সামনেই ছিল, জিন ছুটে এসে জিমিনকে দেখে। জিমিনমা, জিমিনমা তোমার কি হলো? জিমিনমা, এই জুন, জুন জাঙ্গু, জুন এদিকে আয় তোরা। জিমিন মার এমন অবস্থা কি করে হলো? জিমিন মা চোখ খোলো। জিমিন মা, এই জাঙ্কুক। দেখতে দেখতে সমস্ত লোক সিঁড়ির কাছে জমা হয়ে যায়। জাঙ্কুক এখানে কথাটা যেতে জাঙ্কুক আর সুগা ছুটে আসে সিঁড়ির কাছে। সুগা, সুগা প্লিজ কিছু একটা করো, প্লিজ জলদি কিছু করো। জিমিনকে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য জাঙ্কুকের দম বন্ধ হয়ে যায়। এই এই জিমিন, জিমিন দেখো তুমি জিলাপি খাবে বলেছিলে না, ওঠো। এই জিমিন, 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 জিমিন ওঠো, জিমিন ওঠো প্লিজ, তোমার কি হলো? জিমিন, মা প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা। সুগা, সুগা, সুগা প্লিজ কিছু একটা কর দোস্ত, জলদি কিছু একটা কর। দোস্ত, দোস্ত ভাবে ব্লিডিং হচ্ছে, জলদি ভাবিকে নিয়ে হসপিটালে চল। আমি ইমিডিয়েটলি ভাবির অপারেশন করব, জলদি চল, নয়তো দেরি হয়ে গেলে ভাবিকে আর বাঁচানো যাবে না। জলদি চল। না বাবা, এমন অলপ করে কথা বলো না, জীবনের কিচ্ছু হবে না। এই জাঙ্কুক, জলদি জীবন মাকে হসপিটালে নিয়ে চল। এরপর সবাই জীবনকে ধরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সুগা আর এক মুহূর্তও দেরি করে না, সে সঙ্গে সঙ্গে অপারেশন স্টার্ট করে দেয়। কিছুক্ষণ পর সুগা ওটি থেকে বেরিয়ে জাঙ্কুকের কাছে আসে। দোস্ত, আমি জানি না কথাটা তোকে কিভাবে বলবো, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। আমি ভাবি অথবা বাচ্চার মধ্যে যে কোনো একজনকেই বাঁচাতে পারবো। আমি তোর ওপর ছাড়লাম, প্লিজ জলদি ডিসাইড কর। এই কথাটা শোনার পর জিন আরো কান্না করতে থাকে। জাঙ্কুক কি করবে কিছুই বুঝতে পারছিল না, সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। জাঙ্কুক, জাঙ্কুক বাবা তুই কি ভাবছিস? জিমিন মাকে বাঁচা জাঙ্কুক, বেবি তো বড় হয়ে যাবে, তুই জিমিন মাকে বাঁচা। জাঙ্কুক কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। শেষে তার কষ্ট হলেও সে জিমিনকে বাঁচাতে বলে। সে তার বেবিকে অনেক ভালোবাসতো, কিন্তু সে কোনো মতেই জিমিনকে হারাতে পারবে না। এটা শোনার পর সুগা সমেত সবার অনেক কষ্ট হলেও তাদের কিছুই করার নেই। সুগা এক মুহূর্ত দেরি না করে ওটিতে চলে যায়। পুরো 4 ঘন্টা পর সুগা ওটি থেকে বেরোয়। বেরিয়ে জাঙ্কুককে এসে খুব টাইটলি হাগ করে। কংগ্রেচুলেশনস দোস্ত, ভাবি আর বেবি দুজনেই একদম ঠিক আছে। এমন রেয়ার কেস অনেক কমই দেখা যায়। যাই হোক, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে, আর বড় কথা তুই বাবা হয়ে গেছিস, তোর ছেলে হয়েছে। চল দেখবি চল। এমন খবর শুনে জাঙ্কুক সমেত সবার তো খুশির ঠিকানা থাকে না। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই ভিতরে গিয়ে দেখে জিমিনের সুন্দর ছোট্ট ফুটফুটে একটা ছেলে হয়েছে। জিমিনের বেবি পেটে শুয়ে আছে, আর জাঙ্কুক আর জিমিন দুই পাশে শুয়ে আছে। তখন জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে বলে, বেবি, আমাদের এই পুচকুটার নাম কি রাখবে কিছু ভেবেছো? ভেবেছি তো, আমি ওর নাম রাখবো কুকি। কুকি? কিন্তু ওটা তো আমারই নাম। তো তোমার ছেলে তোমার নাম হবে না? আর তাছাড়া ও তো বড় তোমার মতোই হবে, তাই ওর নাম কুকি। বড় হয়ে আমার মতো হবে মানে আমার মতো লুচুমিয়ে করবে? তাহলে এই ফাঁকে তুমি একটু আদর করে আসো। সোনা, তোমার সাথে একটু লুচুমি করবো, আসো। তোরা ব্যাং, আপনি তো দেখছি এখনো তেমন লুচু না। থাক, আমার বেবির না আপনার মতো লুচু না হয়।